টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের যেমন একটি ভালো খবর আছে, তেমনি একটু নেগেটিভ বা সবার জন্য নয়, মাত্র কয়েকটা দেশের জন্য একটু খারাপ খবরও আছে। সে দুটো বিষয় আজকে আলোচনার জন্য আমরা বিষয়বস্তু হিসেবে রেখেছি আলোচনার জন্য। জানি না সময় অভাবে এটা করতে পারবো কিন্তু বাবা কতটুকু করতে পারবো। প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে বাধ্যতামূলক ডিটেনশন কিন্তু এখন থেকে আর নেই। বন্ড শুনানির অধিকার পেলেন হাজার হাজার ইমিগ্রেন্ট। এটি একটি আদালতে, ফেডারেল আদালতের রায়, সেটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এবং আরেকটি বিষয়, সেটি আমরা সবাই জানি যে ওয়াশিংটনে গুলিতে একজন আমরা জানি প্রেসিডেন্টের ওখানে যে সিকিউরিটি ছিল তাদের একজন আজকেই মারা গেছেন, আর একজন আহত অবস্থায় আছেন। তার প্রেক্ষিতে ওয়াশিংটন যে ডিসিতে গোলাগুলির পর 19টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্রেশন সুবিধার উপর নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। এই দুটি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। সুপ্রিয় দর্শকের বাইরেও আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, যারা প্রিয় অ্যাটর্নি আহসান হাবিব। অ্যাটর্নি আহসান হাবিব, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। সবাইকে থ্যাঙ্কসগিভিং এর শুভেচ্ছা। টিভিএন 25 দর্শকদেরকে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার এই কর্মব্যস্ততা, এবং আপনি বললেন থ্যাঙ্কসগিভিং এর আজকে একটি উৎসবের দিন, আনন্দের দিন, সরকারি ছুটির দিন, সেটা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাধ্যতামূলক ডিটেনশন এখন থেকে আর নয়, বন্ড শুনানির অধিকার পেলেন যে হাজার হাজার অভিবাসীরা। এই বিষয় সম্পর্কে একটু 2-1 মিনিট এর গুরুত্ব সম্পর্কে একটু কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, ইমিগ্রেশনের জগতে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে তা শুধু একটি আইনি খবর নয়, বরং শত শত পরিবার, হাজারো অভিবাসীর জীবন বদলে দিতে পারে এমন একটি মানবিক মোড় পরিবর্তনের ঘোষণা। দীর্ঘদিন ধরে আমেরিকায় পরিদর্শন ছাড়াই সীমান্ত পেরিয়ে আসা বা উইদাউট ইন্সপেকশন EWI ইমিগ্রেন্টদের অনেককে কোনো শুনানি ছাড়াই মাসের পর মাস, এমনকি বছরের পর বছর আইসের ডিটেনশন সেন্টারে আটকে থাকতে হয়েছে। কারণ ছিল ম্যান্ডেটরি ডিটেনশন, একটি কঠোর নীতি যা বিচারকের কাছ থেকে বন্ড শুনানির সুযোগই অনেক ক্ষেত্রে কেড়ে নিত। কিন্তু সম্প্রতি একটি যুগান্তকারী ফেডারেল আদালতের সিদ্ধান্ত মালদোনাতো বাতিস্তা সান্তা ক্রুজ এই নিয়মটিকে বেশ বড়ভাবেই বদলে দিয়েছেন। আদালত স্পষ্টভাবে বলেছে, যারা পরিদর্শন ছাড়া আমেরিকায় প্রবেশ করেছিলেন তাদের একটি বড় অংশ বাধ্যতামূলক আটকের যোগ্য নন এবং তারা বন্ড শুনানির আইনগত অধিকার রাখেন। এই সিদ্ধান্ত শুধু আইনের ধারা পাল্টায়নি, বরং অসংখ্য পরিবারকে নতুন করে মিলনের আশা দিয়েছে। যারা আটক অবস্থায় নিজেদের মামলা লড়তে গিয়ে সীমাহীন কষ্টে ছিলেন, তাদের সামনে এখন খুলে যাচ্ছে বন্ড শুনানির দরজা। ফলে তারা আদালতের বাইরে থেকে, পরিবারের সাথে থেকে নিজেদের আইনগত লড়াই চালিয়ে যেতে পারবেন। তাই আজকের আলোচনায় আমরা জানতে চাইব এই রায়ের বাস্তব প্রভাব কি, কারা এর সুবিধা পাবেন, বন্ড শুনানি পেতে হলে কি কি প্রস্তুতি নেওয়া দরকার, এবং এর ফলে অভিবাসী সম্প্রদায়ের ভবিষ্যৎ কিভাবে বদলাতে পারে। আর এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে আজ আমাদের সাথে আছেন এমন একজন ইমিগ্রেশন অ্যাটর্নি, যিনি প্রতিনিয়ত এসব বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি ব্যাখ্যা করবেন এই রায়ের আইনি দিক, বাস্তব প্রয়োগ এবং অভিবাসীদের জন্য সামনে কি সুযোগ তৈরি হয়েছে। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। আর বাধ্যতামূলক আটক নয়, অভিবাসীদের বন্ড শুনানির অধিকার ফিরিয়ে আনা ঐতিহাসিক রায় নিয়ে। অ্যাটর্নি আহসান হাবিব, আজকের আলোচনার আমাদের মূল যে বিষয়টি, সেটা যে বাধ্যতামূলক ডিটেনশন যে আর নয়, সেটি সম্পর্কে বিস্তারিত আমি সারসংক্ষেপ তুলে ধরেছি। আপনার কাছে জানতে চাইব যে এই সাম্প্রতিক সময়ে যে মালদোনাতো বাতিস্তা সান্তা ক্রুজ যিনি বিচারক ছিলেন, এই রায়টির যে ইমিগ্রেশন আইনে ঠিক
কোন মৌলিক পরিবর্তন এনেছে এবং সাধারণ মানুষের ভাষায় সেটি আপনি ব্যাখ্যা করবেন, এবং এই রায়ের বাস্তব প্রভাব কি আছে, কারা এর সুবিধা পাবেন, বন্ড শুনানি পেতে হলে কি কি প্রস্তুতি নেওয়া দরকার আছে, এবং এর ফলে অভিবাসী সম্প্রদায়ের ভবিষ্যৎ কিভাবে বদলে যেতে পারে। অ্যাটর্নি আহসান হাবিব। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় বন্ড বা আইনগত যে তার ডিটেনশনটাকে চ্যালেঞ্জ করার যে একটা অধিকার, তাকে রিলিজ পাওয়ার যেটা অধিকার, কিন্তু মারাত্মকভাবে রেস্ট্রিক্ট করা হয়। বিশেষ করে গত জুলাইয়ের ৮ তারিখ থেকে যে কোনো ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে আটক করলে তাকে কিন্তু বন্ডের সনে অধিকার দেওয়া একদম সম্পূর্ণভাবে তারা বন্ধ করে দেয়। তো এরকম একজন ব্যক্তি যে মামলার বাদী, নাম হচ্ছে মালদোনাডো, আপনি যেটা বললেন ৩২টা, উনি যুক্তরাষ্ট্রের বর্ডার দিয়ে প্রবেশ করেন ২০২১ সালে। ওনার মামলা চলতেছিল, এই মুহূর্তে ওনাকে অ্যারেস্ট করা হয়, আইস ওনাকে অ্যারেস্ট করে। উনি যখন বন্ড হিয়ারিং এর জন্য আদালতে আবেদন করেন, তখন আদালত বলেন যে তার দেয়ার নেই। তখন তার আইনজীবীরা এই জুলাই ২০২৫ সালে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে নতুন পলিসি, সেই পলিসিটাকে চ্যালেঞ্জ করে গতকালকে অ্যাকচুয়ালি ক্যালিফোর্নিয়াতে একটা আদালত আদেশ দিয়েছে যে মিস্টার মালদোনাদো, ওনার বন্ড হিয়ারিং এর অধিকার আছে, কারণ উনি যুক্তরাষ্ট্রে অলরেডি অবস্থান করছেন। যেহেতু অলরেডি অবস্থান করছেন, সুতরাং উনি ইমিগ্রেশন ন্যাশনালিটি অ্যাক্টের সেকশন 1226 এই ধারার আন্ডারে উনি বন্ড শুনানির অধিকার ওনার আছে। বন্ড তাকে দিবে কি দিবে না সেটা হচ্ছে ইমিগ্রেশন জাজের এখতিয়ার। তো বন্ড শুনানি চাওয়ার যে অধিকারটুকু ওনার আছে। এই রায়ের ফলে আপনারা জানেন যে বিগত কয়েক মাস ধরে শত শত মাইগ্রেন্টদের কিন্তু আটক করা হচ্ছে। কাউকে আটক করা হচ্ছে কোর্টের বারান্দা থেকে, কাউকে আটক করা হচ্ছে কোর্ট রুম থেকে, কাউকে আটক করা হচ্ছে আইস এর অ্যাপয়েন্টমেন্ট থেকে। এইসব ক্ষেত্রে কিন্তু বিরাট যুগান্তকারী রায় হয়ে গেল। এই বিশেষ করে আপনারা জানেন যে ক্যালিফোর্নিয়াতে, বিশেষ করে লস এঞ্জেলেসে সম্ভবত প্রায় প্রত্যেক দিন ২,০০০ মানুষকে আটক করা হয়েছিল জুনের ৬ তারিখ থেকে। এবং লস এঞ্জেলেস ছাড়াও শিকাগো, ইভেন আমাদের নিউ ইয়র্ক, বিভিন্ন জায়গায়, ওয়াশিংটন স্টেট, বিভিন্ন জায়গায় লোকজনদেরকে আটক করা হচ্ছে। যারা অলরেডি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তারা যদি বর্ডার দিয়ে এসে থাকেন, যদি আইস অ্যাপয়েন্টমেন্ট বা কোর্টে তারা আটক হয়ে থাকেন, এখন কিন্তু তাদের আটককে আবার ব্যালেন্স করার জন্য বা তাদের রিলিজ চাওয়ার জন্য কিন্তু ওনারা ইমিগ্রেশন জজের কাছে আবেদন করতে পারেন। এখানে হোমল্যান্ড সিকিউরিটির পজিশনটা ছিল যে যারা বন্ডের জন্য আবেদন করবে, যারা বর্ডার দিয়ে এসেছে, তারা এলিজিবল না, তারা হচ্ছে অ্যাপ্লিকেন্ট ফর অ্যাডমিশন। কোর্ট বলেছে যে না, তারা অ্যাপ্লিকেন্ট ফর অ্যাডমিশন না, তারা হচ্ছে অলরেডি যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। সুতরাং তারা ইমিগ্রেশন ন্যাশনালিটি অ্যাক্টের সেকশন 1226 এর আন্ডারে পড়বে, 1225 এর আন্ডারে পড়বে না। এতে করে যারা এই বর্ডার দিয়ে এসেছেন, আইস অ্যাপয়েন্টমেন্টে ধরা পড়ছেন বা কোর্টের হিয়ারিং এর সময় ধরা পড়ছেন, তাদের এই মুহূর্তে আটক থাকেন, কিন্তু বন্ড শুনানির একটা অধিকার কিন্তু তাদের আছে। এবং এতে আপনি যেটা বলেন যে হাজার হাজার মানুষ উপকৃত হবে, হাজার হাজার মানুষ উপকৃত হবে। শুধুমাত্র যারা অতীতে যারা আটক হয়েছে তারা না, যারা ভবিষ্যতে আটক হয়ে থাকেন, তারা কিন্তু এই বন্ড শুনানির অধিকারটা রাখেন। এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক অনেক কমেন্টারি হচ্ছে। নেক্সট উইক থেকে বা হয়তো আগামীকালকে থেকেই এই আইনটাকে ইমিগ্রেশন জাজরা কিভাবে ইন্টারপ্রেট করেন সেটাকে আমরা দেখবো। তো এক্ষেত্রে যাদের আপনি যেটা বললেন যে আগে যাদের এই ম্যান্ডেটরি ডিটেনশনে যাদেরকে যেতে হয়েছে, তাদের অনেককেই বিচারক শুনানি ছাড়াই তাদেরকে জেলে থাকতে হয়েছে। তাহলে এই যে আদেশটি ফেডারেল জাজ দিলেন, তার ফলে কি এখন যারা আগে জেলে ছিলেন তারাও কি এই শুনানির সুযোগ নিতে পারবেন, নাকি না স্বয়ংক্রিয়ভাবেই কোনো পরিবর্তন আসবে, না শুধু এখন থেকে বা ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য এটি প্রযোজ্য হবে? যারা অলরেডি আটক আছেন তারাও পারবেন। আচ্ছা। যেমন আগে যাদেরকে বন্ড কেসটা অথবা ইমিগ্রেশন জাজ শুনেন নাই, নতুন করে আবার বন্ডের আবেদন করতে পারবেন, বন্ডের মোশন তারা ফাইল করতে পারবেন। কারণ এখানে বলা আছে যে রেট্রোঅ্যাক্টিভলিটিটা যোগ করতে হবে।
সুতরাং তাদের কোনো আইনগতভাবে বাধা নেই। জি। তাহলে এক্ষেত্রে যারা বন্ড শুনানি করতে চাইবেন বা চান, যাদের যাদের এটির খুবই প্রয়োজন, তারা যদি আবেদন করতে চান, তাহলে একজন এই অভিবাসীর প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত, বা এই ক্ষেত্রে আইনজীবীরা তাদেরকে কতটা সহায়তা দিতে পারবে? প্রথম পদক্ষেপটা হওয়া উচিত যে যখন তাকে বর্ডার দিয়ে যখন সে আসে, হুম, হুম, আমরা বলি যে EWI বা এন্টার উইদাউট ইন্সপেকশন। হুম, তখন তাদেরকে মূলত আটক করা হয়। আটক করার পরে হয়তোবা তাদেরকে আবার রিলিজ দেওয়া হয়। কাউকে বন্ড দিয়ে রিলিজ দেওয়া হয়, কাউকে বন্ড ছাড়াই রিলিজ দেওয়া হয়, কাউকে বলা হয় OTD বা অল্টারনেটিভ ডিটেনশন, মানে তাদেরকে অনেক সময় এটা প্রায় একটা ব্রেসলেট পরিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আ আরেকটা হচ্ছে তাদেরকে ইমিগ্রেশন একটা যে নোটিস টু অ্যাপিয়ার, হুম, এটা হুম। করে তাদেরকে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়। যেকোনোভাবে যখন কোনো ব্যক্তিকে ছাড়া হয় তখন সে অলরেডি যুক্তরাষ্ট্রে অবস্থান করে। যদিও সে বর্ডার দিয়ে আসে বা ইন্সপেকশন ছাড়া আসে, সবাই কিন্তু এই বেনিফিটটি পাবে। সবাই বেনিফিটটি পাবে। তবে কিছু এক্সেপশন আছে, যেমন আম এখানে 1225 সি তে একটা যদি ক্রাইম আছে, যেমন ক্রাইম ইনভলভিং মোরাল টার্পিচুড, কিছু ক্রিমিনাল ক্যাটেগরি আছে যারা কিন্তু এই সুবিধাটা পাবেন না। তো এরকম লোক খুবই কম। হয়তোবা ১০০ জনের মধ্যে হয়তোবা ৩ জন মানুষ বা ২ জন মানুষ ক্রাইম করতে পারে। বেশিরভাগ যারা ডিটেইনড আছেন কিন্তু কোন ক্রিমিনাল রেকর্ড নেই। আর সবাই কিন্তু সুবিধাটা পাবেন। এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি করতে চাই, যে এই রায়টি কি শুধু যে স্টেটের, যে ফেডারেল কোর্টটি দিয়েছে সেটি কি সেই স্টেটের ক্ষেত্রেই প্রযোজ্য, নাকি পুরো আমেরিকা বা যুক্তরাষ্ট্র জুড়েই প্রযোজ্য হবে, বা এ প্রয়োগে কোনো চ্যালেঞ্জিং বিষয় আছে কিনা? এটা একটা ফেডারেল কোর্টের রায়। এটা ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের রায়। আপনারা জানেন যে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের রায় যুক্তরাষ্ট্রেই এটা প্রভাব পড়ে। পুরো এটা পুরো কোনো রেস্ট্রিকশন যুক্তরাষ্ট্রে? থাকে না। এবং জি, পুরা যুক্তরাষ্ট্রে সেটা কার্যকর হবে। এবং আ আ এবং এই ইসে কিন্তু তারা একটা ক্লাসকে সার্টিফাই করেছেন। মানে আ ফেডারেল বিচারক বলেছেন যে যারাই বর্ডার দিয়ে আসবে উইথআউট ইন্সপেকশন এবং যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদেরকে আটক করা হলে এখন তাদের বন্ডের অধিকার থাকবে এবং সবাই একই ক্লাসে বিলং করে। এটাকে বলা হয় যে ক্লাস সার্টিফিকেশন। তো এই বিচারক কিন্তু একটা ক্লাস সার্টিফিকেশন করেছেন যারা বর্ডার দিয়ে এসেছেন উইথআউট ইন্সপেকশন এবং এই মুহূর্তে আটক আছেন বা আটক হবেন ভবিষ্যতে, তারা কিন্তু এই ক্লাসের সুবিধাটি পাবেন। জি। তো সেক্ষেত্রে আমরা যা দেখছি, প্রায়ই যে আমরা ট্রাম্প প্রশাসন কর্তৃক নানান যে সমস্ত আদেশ জারি করা হচ্ছে অথবা নির্বাহী স্বাক্ষর করা হচ্ছে কোনো আদেশে, পরবর্তীতে আমরা দেখছি যে ফেডারেল কোর্ট হোক, সার্কিট কোর্ট হোক, যেটাই আদেশ দিক না কেন সেটার বিরুদ্ধে আবার আপিল করা হচ্ছে। এক্ষেত্রে ফেডারেল কোর্ট যে আদেশটা দিয়েছে সেটা কি ভবিষ্যতে সুপ্রিম কোর্টে যেতে পারে, বা কংগ্রেসে নতুন কোনো আইন এনে পরিস্থিতি কি আবার বদলে দিতে পারে? কংগ্রেসে আইন পাশ করার মতো মেজরিটি এখন আ রিপাবলিকানদের নেই হুম, হুম। এবং মনে হয় না যে রিপাবলিকানরা এই ব্যাপারে আইন পাশ করবে। যে মেজরিটি দরকার সেই মেজরিটি তারা কখনো পাবে না। নাই। কারণ ডেমোক্রেটরা মোস্ট লাইকলি বড় সাপোর্ট দিবে না। কারণ আপনারা জানেন যে ডিটেনশনটা আসলেও খুবই বাজে একটা ব্যাপার। সবারই স্বাধীনতা, ফ্রিডমটা থাকা উচিত। কারো যদি ইমিগ্রেশন কোর্টে মামলাও চলে, সেক্ষেত্রে তার উচিত তার ফ্যামিলির সাথে থেকে বা তাকে তার কাজ করার স্বাধীনতা থাকা উচিত এবং তার অ্যাটর্নির সাথে তার সরাসরি যোগাযোগের একটা অধিকার কিন্তু আছে। এগুলোকে বলা হয় যে ডিউ প্রসেস রাইটস। মনে হয় না যে কংগ্রেসম্যানরা এই ম্যান্ডেটরি ডিটেনশন বা বাধ্যতামূলক আটকের পক্ষে থাকবেন। সুতরাং কংগ্রেসে আইন পাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, ডেভেলপমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি চায় তারা আপিল করতে পারে। আপিল করে সেটা সার্কিট কোর্টে যেতে পারে। তবে এই কেসটা এই মুহূর্তে 9 সার্কিটে আছে। 9 সার্কিট কোর্ট জেনারেলি ভেরি লিবারেল। আচ্ছা। মানে জেনারেলি ইমিগ্রেন্টদের পক্ষেই থাকে। আর যেহেতু এটা কনস্টিটিউশনাল ডিউ প্রসেস ইস্যু, মোস্ট লাইকলি ইমিগ্রেন্টদের পক্ষেই আসবে। এবং আল্টিমেটলি সুপ্রিম কোর্টে কি হয়? তবে আ সুপ্রিম কোর্ট যতক্ষণ পর্যন্ত এটা টার্ন ওভার না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই বেনিফিটটি পাবেন। সুতরাং কালকে থেকেই বা নেক্সট উইক থেকে তারা কিন্তু এই সুবিধাটি পাবেন। জি। অনেক ধন্যবাদ। তাইলে এক্ষেত্রে আরেকটি যে শেষ প্রশ্নটি আমি করতে চাই, যে এই যে রায়টি দেওয়া হলো, এর ফলে যারা অভিবাসী সম্প্রদায় আছেন তারা ভবিষ্যতে কিভাবে তাদের এই বিষয়টি বদলে যেতে পারে, বা তাদের আবেদনগুলো বা তাদের পরিস্থিতিটা কিভাবে বদলে যেতে পারে? এই জুন থেকে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন যেটা করছে তাদেরকে নোটিস টু অ্যাপিয়ার ইস্যু করে বা তারা একটা ডকুমেন্ট ইস্যু করে
ইস্যু করে বলে যে তাদেরকে 25 সেকশন 235 এর আন্ডারে তাদেরকে আটক করা হয়েছে। তো সেক্ষেত্রে ওনার যে অ্যাটর্নির কাজ হবে এটাকে চ্যালেঞ্জ করা। যেহেতু সে অলরেডি যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, 235 এর আন্ডারে পড়ে না, সে 226 এর আন্ডারে পড়ে। লিগ্যাল আর্গুমেন্ট করে জাজকে কনভিন্স করতে হবে যে আমার ক্লায়েন্ট কেন বন্ড শুনানির অধিকার তার আছে বা জাজের কেন এখতিয়ার আছে। এবং এখানে আইনগত আর্গুমেন্ট কিন্তু করতে হবে। কাগজ যদি আইস একটা কাগজ ইস্যু করে বা একটা ডকুমেন্ট ইস্যু করে, ডকুমেন্ট কিন্তু অ্যাকসেপ্ট করার কোনো কারণ নেই। আপনাকে অবশ্যই এটা চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জ করে আপনাকে একটা লিগ্যাল ব্রিফ, একটা লিগ্যাল আর্গুমেন্ট করে কিন্তু জাজকে কনভিন্স করতে হবে যে আমার ক্লায়েন্ট অলরেডি যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, সে বর্ডার দিয়ে এসেছে উইদাউট ইন্সপেকশন, সুতরাং সে 1226 এর আন্ডারে বহন শুনানির অধিকার রাখে। এবং এছাড়াও আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন যদি তার কোনো এখানে ইউএস সিটিজেন ফ্যামিলি মেম্বার থাকে, অন্য কোনো ফ্যামিলি ফ্রেন্ড বা রিলেটিভ থাকে, এটাকে বলা হয় স্পন্সর। বন্ডের জন্য যেন একজন স্পন্সর লাগে। স্পন্সরের কাছ থেকে একটা হলফনামা নিতে হবে। স্পন্সরের কাছ থেকে তার পাসপোর্ট এবং তার ট্যাক্স রিটার্ন এগুলো নিতে হবে, এবং স্পন্সর গ্যারান্টি দিবে যে তাকে রিলিজ দেওয়া হয়, ভবিষ্যতে এই ব্যক্তি কোর্টে হাজিরা দিবে, কোর্ট মিস করবে না এবং কখনো সে গভর্নমেন্টের উপর বার্ডেন হবে না। এটাকে বলা হয় যে তার ফ্লাইট রিস্ক নেই। মানে তার ফিক্সড অ্যাড্রেস আছে, তাকে যদি রিলিজ করে দেওয়া হয় তাকে সেটা অ্যাড্রেসে থাকবে, এবং তার কমিউনিটির সাথে কানেকশন আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে হি ইজ নট এ ডেঞ্জার টু এ পার্সন অর প্রপার্টি। মানে সে আগে কখনো ক্রাইম করে নাই। যেহেতু সে কোনো ক্রাইম করে নাই, সুতরাং সে কোনো ব্যক্তির জন্য বা কোনো প্রপার্টির জন্য হুমকি নয়। আপনি জানেন যে এখন সিকিউরিটি খুব একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, বিশেষ করে ওয়াশিংটন ডিসিতে গতকালকে যে ঘটনাটা ঘটেছে এয়ারপোর্ট থেকে, এটা হয়তো বন্ড শুনানিতে কিন্তু এর প্রভাব পড়তে পারে। এবং এই জিনিসগুলো ওই বন্ডের যে মোশন, এই মোশনে সঠিকভাবে আর্টিকুলেট করে জজের সামনে উপস্থাপন করতে। অনেক ধন্যবাদ জনাব আহসান হাবিব বিষয়টি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করার জন্য। একটি প্রশ্ন, বাজারে একটি শব্দ চাউর আছে যে এরকম একটি, সেই প্রশ্নটি করেছেন মাহিদ জাইন। তিনি বলছেন 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত যারা আসছে এই দেশে বা অ্যাসাইলাম করেছে, তাদের কি গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন বন্ধ করে রাখছে বা গ্রিন কার্ড আবার নতুন করে ইনকোয়ারি হচ্ছে, এই ধরনের একটি খবর বাজারে চাউর আছে। বা এটা কি সব দেশের জন্য, নাকি নির্দিষ্ট যে 19টা দেশের যেটি আমরা আজকে আলোচনা করব সেই দেশগুলোর ক্ষেত্রে? বা আপনার কাছে সর্বশেষ এই বিষয়টি সম্পর্কে যেটা বাজারে চাউর আছে, যে কথাটি যে 21 থেকে 25 পর্যন্ত অ্যাসাইলাম যারা করেছে, গ্রিন কার্ড পেয়েছে, সেগুলো আবার নতুন করে দেখা হবে বা ইনকোয়ারি করা হবে ইত্যাদি, এ সম্পর্কে আপনার কাছে কি সর্বশেষ তথ্য আছে? জি, এটা যথার্থই বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে ইউএসসিআইএস কিছু মেমো ইস্যু করেছে। এই মেমোতে বলা আছে যে বিশেষ করে অ্যাসাইলাম ক্যাটাগরিতে যে গ্রিন কার্ড গুলো দেওয়া হয়েছে, বা যারা এই মুহূর্তে যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, একে এক্সট্রা ভেটিং করা হবে। তার মানে এই না যে অ্যাপ্লিকেশন গ্রান্ট করবে না। কোনো অ্যাপ্লিকেশন গ্রান্ট হচ্ছে, অ্যাসাইলাম ক্যাটাগরিতে মানুষ গ্রিন কার্ড পাচ্ছে। তো কোয়েশ্চেনটা হচ্ছে তারা এক্সট্রা ভেটিং করবে। ভেটিং করবে বলতে, যেমন আমাদের একজন ক্লায়েন্ট রিসেন্টলি গ্রিন কার্ডের জন্য ইন্টারভিউ দিয়েছেন। ইন্টারভিউর আগে ইউএসসিএস অফিস থেকে ওনার হিয়ারিং এর একটা ডিজিটাল অডিও রেকর্ড, যেটা বলা হয় ডিএআর চাওয়া হয়। এখানে অফিসারের উদ্দেশ্য হচ্ছে যে তাকে আসলে শুনানি হয়েছিল কিনা এবং এই শুনানিতে জাজ তাকে গ্রান্ট করেছেন কিনা, এটা ভেরিফাই করার জন্য আমরা কোর্ট থেকে ডিজিটাল অডিও রেকর্ড বা ডিএআর এনে তো এই ইউএসসিএস অফিসের কাছে দিয়েছি। তো এই জিনিসগুলো কিন্তু আগে লাগতো না। এখন তারা এক্সট্রা ভেরিফাই করছে, যে কোনো আবেদন করার পরে এটা গ্রান্ট হওয়ার আগে বা ইন্টারভিউর আগে তারা আবার এটা ভেরিফাই করে বা ডাবল চেক করে দেখে যে তার কি আসলে শুনানি হয়েছিল কিনা এবং শুনানিতে তাকে জাজকে আসলে গ্রান্ট করেছিল কিনা। এগুলোকে বলা হয় যে ভেটিং প্রসেস। এছাড়া কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, হয়তো বা ফিঙ্গারপ্রিন্টস নেবে, যেগুলো একটু এক্সট্রা চেক করবে। সুতরাং এটা সত্য যে এখন থেকে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন গুলো শুধুমাত্র অ্যাসাইলাম ক্যাটাগরি না, সব ক্যাটাগরিতেই এগুলো বেশি ভেটিং করা হচ্ছে বা বেশি ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে বা ভেরিফাই করা হচ্ছে। নরমাল এটা প্রেসিডেন্ট ট্রাম্পের যে ট্রাম্প 1 বা প্রথম যে রেজিম, তখন এটা ছিল। জি, অনেক ধন্যবাদ মাহিদ জাইন। আপনি যে প্রশ্নটি করেছেন, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা টেলিফোনে যাব, তার আগে আর দুটো প্রশ্ন আমি ফেসবুক থেকে নিয়েই টেলিফোনে যাব। নোবেল ইমতিয়াজ তিনি বলছেন যে আমি 2024 সালের ফেব্রুয়ারিতে অ্যাসাইলাম
গ্র্যান্ট হয় আমার, এরপরে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি, কিন্তু 15-16 মাস হয়ে গেছে, আমার গ্রিন কার্ড এখনো অ্যাপ্রুভ হয়নি, কবে নাগাদ হতে পারে? বর্তমান এই অবস্থায় আমার করণীয় কি? নাকি অ্যাসাইলাম ক্যাটাগরি, রাইট? হ্যাঁ, এবং সম্ভবত সে আপনারই ক্লায়েন্ট। জেনারেলি এই ক্যাটাগরিতে 2 ইয়ার্স এর মতো সময় লাগে। 2 ইয়ার্স এর তো ওনার যেহেতু অলরেডি 16 মাস হয়ে গেছে, আশা করি আর 6 মাস পরে ওনার এটা প্রসেসিং হবে। তো এই মুহূর্তে একটা ইনকোয়ারি করতে পারেন, ইউএসসিএস এ ইনকোয়ারি করে এই স্ট্যাটাস সম্বন্ধে জানতে পারেন। এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। হয়তোবা অনেক সময় ইউএসসিএস থেকে রিকোয়েস্ট ফর এভিডেন্স পাঠায়। রিকোয়েস্ট ফর এভিডেন্স মানে হচ্ছে হয়তোবা তার হিয়ারিং এর ট্রান্সক্রিপ্টটা চাইতে পারে, যে তার হিয়ারিং এ আসলে কি হয়েছিল, ইমিগ্রেশন জজকে আসলে কোনো প্রশ্ন করেছিলেন কিনা বা প্রশ্নের আনসার সঠিকভাবে দিয়েছিলেন কিনা, এবং ডিজিটাল অডিও রেকর্ডিং বা ডিএআর এটা কিন্তু চাইতে পারেন। সুতরাং আপনি একটু মেইলের দিকে খেয়াল রাখবেন যে ইউএসএস থেকে কোনো ডকুমেন্টস আসলে সেটা অবশ্যই আনসার দিতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ নোবেল ইমতিয়াজ, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন, এবং আপনি যেহেতু অ্যাটর্নি আহসান হাবিবের ক্লায়েন্ট, দরকার পড়লে আপনি তার অফিসে যেও দেখা করে বিষয়টি ব্যাখ্যা করতে পারেন। আজ প্রিয়া আক্তার তিনি যে প্রশ্নটি করেছেন, ঠিক আজকে আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটার উপরে তিনি বলছেন যে আমার ভাইকে আইসের সাথে দেখা করার সময় অ্যারেস্ট করছে 1 মাস আগে, এখন ডিটেনশনে আছে, ওনাকে ফার্স্ট হিয়ারিং পড়েছে, এখন কি বন্ড চাইতে পারে? এন্ট্রি কিভাবে এটা জানতে হবে, উনি এন্ট্রিটা কিভাবে হয়েছিল, যদি ওনার কি রকম হলে আপনি একটু এর উপরে, অনুমানের উপরে যদি জবাব দিতে পারেন। হ্যাঁ, এই বর্তমান যে রায়টা হয়েছে, এই রায়ে আসলে আনলেস হি হ্যাজ এনি ক্রিমিনাল রেকর্ড, আচ্ছা, আমার মনে হয় যে সে কোয়ালিফাই করবে। সে কোয়ালিফাই করবে, এবং যাতে কোনো পেরোল না থাকে। অনেক সময় যারা পেরোল থাকে তারা কিন্তু এলিজিবল থাকে না। তার পেরোল না থাকে এবং তার কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, মোস্ট লাইকলি সে কোয়ালিফাই করবে। আপনি যদি অ্যাটর্নির সাথে কথা বলে সবগুলো ডকুমেন্ট রিভিউ করে কিন্তু এলিজিবিলিটি যাচাই করা যাবে। আর বন্ড মোশন ফাইল করতে কোনো ফি লাগে না। এটা কোনো আপনি সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে যে কোনো সময় আপনি বন্ডের মোশন ফাইল করতে পারেন, এবং এটা জজের এখতিয়ার আছে বা জজের ডিসক্রিপশন আছে, সে চাইলে এই মোশনের উপর রুলিং করতে পারেন। সুতরাং আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয়া আক্তার আপনার প্রশ্নের জন্য। আব্দুর রকিব তিনি বলছেন যে অ্যাসাইলাম গ্র্যান্ট হওয়ার পর এখন কি আবার জজ ইন্টারভিউ নিচ্ছে? অ্যাসাইলাম গ্র্যান্ট হওয়ার পরে জেনারেলি আর কোনো ইন্টারভিউ হয় না। আচ্ছা, অ্যাসাইলাম গ্র্যান্ট হওয়ার পরে আপনি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। হয়তো বা গ্রিন কার্ড আবেদনের করার পরে, গ্রিন কার্ড দেওয়ার আগে তারা একটা ইন্টারভিউ নিতে পারে। অনেক সময় নেয়, অনেক সময় নেয় না। তো আমি কখনো দেখি নাই যে অ্যাসাইলাম গ্র্যান্ট হওয়ার পরে আবার ইন্টারভিউ হয়, সুতরাং আব্দুর রকিব এটা খুবই আনলাইকলি, খুবই আনলাইকলি। জি, সেটা আসলে হওয়ার কথা নয়, যদি হয়ে থাকে তাহলে এটা আনইউজুয়াল একটা ব্যাপার, সাধারণভাবে হওয়ার কথা নয়। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ বলছিলাম জামাইকা থেকে। জি, আমি ইউএস সিটিজেন। আসলে আমি দেশে যাওয়ার প্ল্যান করেছিলাম জানুয়ারির দিকে, জি, কিন্তু আমার পাসপোর্ট এক্সপায়ার হয়ে যাবে এপ্রিলের ফার্স্ট উইকে। সেই ক্ষেত্রে যে আমি পাসপোর্ট রিনিউয়াল করে যাব না এসে রিনিউয়াল করব, এটা আপনার প্রশ্ন। আমার কোয়েশ্চেন ছিল। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি আহসান হাবিব। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জেনারেলি পাসপোর্ট ভ্যালিড থাকলে কোনো অসুবিধা হওয়ার কথা না। এরপরেও ডিপেন্ড করবে আপনি কতদিন থাকবেন। যদি 1 মাস থাকেন তাহলে তো আপনি ভ্যালিড পিরিয়ডের মধ্যে চলে আসতে পারবেন। তবে এখন যেহেতু বর্ডার এবং কাস্টমস পেট্রোল বা সিবিপি তারা অনেক টাফ, বলবো যে আপনি পাসপোর্ট এক্সপায়ার হওয়ার কমপক্ষে 1 মাস আগে আপনি চলে আসবেন। ধন্যবাদ। না, কিন্তু সাধারণত নিয়ম আছে যে পাসপোর্ট এক্সপায়ার হওয়ার মানে আপনি তখনই ট্রাভেল করবেন মানে নিশ্চিন্তেভাবে, যে অন্তত 6 মাস সময় আছে, 6 মাস রেখে ওটা রিনিউ করাটাই বোধহয় জরুরি। তা না হলে এখানে না হলেও ঢাকা এয়ারপোর্টে শাহজালালে সম্ভবত সমস্যা করে। জেনারেলি 6 মাস আগে থেকেই রিনিউ করা যায়। করে আপনি অ্যাটলিস্ট আপনি রিসিটটা নিয়ে যেতে পারেন যে আমি রিনিউ করার জন্য আবেদন করেছি। এটা হয়তো কাজে লাগতে পারে। যুক্তরাষ্ট্রে আসার সময় কোনো অসুবিধা হওয়ার কথা না। তারপরে যেহেতু এটা কেবলমাত্র নভেম্বর মাস শেষ, আপনি জানুয়ারি মাসে যাবেন, সেটা জানুয়ারি মাসের প্রথম হোক, দ্বিতীয় সপ্তাহ বা শেষ হোক,
তো আপনি যদি আবেদন করেন এটা 4 সপ্তাহের মধ্যেই আপনার সাধারণভাবেই চলে আসে। সুতরাং আপনার সম্ভবত নতুন পাসপোর্টটা নিয়ে আমাদের কনসুলার অফিস থেকে নো এন্ট্রি ভিসা এরকম একটা সিল নিয়ে যাওয়াটাই আপনার জন্য, আমি যতদূর জানি সেটাই বোধহয় আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। সুতরাং আমি আপনার সাথে agree করেছি। হ্যাঁ, এরকম একেবারে টাই টু টাই এই অবস্থায় আপনার জন্য না যাওয়াটা ভালো, কারণ সময়টা এখন খুব একটা ভালো না। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। রানা ভাই, ভালো আছেন জি আপনারা? আলহামদুলিল্লাহ। আমি একটি ইমিগ্রেশন ব্যাপারে জানতে চাচ্ছিলাম। আমার মেয়ের সিটিজেনশিপ, জি ও রিসেন্ট বাংলাদেশে যাবে আর কি। জি ওর মা দেশে টিচার, ওর মার জন্য ও অ্যাপ্লাই করেছে জি এবং উনি 22 সালে ভিজিট ভিসা নিয়ে এই দেশে আসছিল, আবার চলে গেছিল। জি এখন যদি ওই মেয়ের সাথে মা এই দেশে আবার ভিজিট ভিসায় আসতে চায়, তাহলে কোনো অসুবিধা হবে না এয়ারপোর্টে? এটা একটু জানতে চাচ্ছিলাম আর। অনেক ধন্যবাদ। এই প্রশ্নটি আপনি এর আগেও করেছিলেন, আমার যতদূর মনে পড়ে সেটাও আমরা বলেছিলাম যে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপরেও আপনি হয়তো ডাবল চেক করতে চাচ্ছেন, অ্যাটর্নি হাসান হাবিব। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো জেনারেলি এটা অসুবিধা হওয়ার কথা না, যেহেতু ওনার অলরেডি ভিজিট ভিসা আছে, উনি চাইলে আসতে পারেন। আমি এখানে একটা জিনিস হচ্ছে যে এখানে 2টা ভিসা আবেদন করা হচ্ছে। একটা হচ্ছে ইমিগ্রেন্ট ইনটেন্ট, যেটা ইমিগ্রেন্ট ভিসা, একটা হচ্ছে ভিজিট ভিসা হচ্ছে নন ইমিগ্রেন্ট ইনটেন্ট। তো উনি যদি এখন আসে এই মুহূর্তে, হয়তো বা এটা ওনার যে পিটিশনটা পেন্ডিং আছে, যে ইমিগ্রেন্ট ইনটেন্ট, সেটা কিন্তু একটু ক্ষতি হতে পারে। এবং বেস্ট হচ্ছে না আসে আপনার I-130 অ্যাপ্রুভ হলে একবারে গ্রিন কার্ড নিয়ে আসাটা আমার মনে হয় বেস্ট, যদি উনি অ্যাভয়েড করতে পারেন। আর যদি অ্যাভয়েড করতে না পারে তাহলে আসতেও পারে। সেক্ষেত্রে আসতে পারেন। তার মানে যদি উনি এখানে আসতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে পারেন। অ্যাডজাস্ট করতে সেই। বলতে এখানে থেকে উনি গ্রিন কার্ড পেতে পারেন। কিন্তু আমি যতদূর জানি যে ওনার ওয়াইফ, যিনি বললেন মানে ভদ্রলোকের ওয়াইফ আর কি, বা তার মেয়ের মা, তিনি সম্ভবত সরকারি চাকরি করেন, স্কুল টিচার সম্ভবত। সেটাও এই ধরনের প্রশ্ন করেছিলেন উনি। জি, সেক্ষেত্রে সেক্ষেত্রে ওনাকে অবশ্যই ট্রাভেল করতে হবে। হ্যাঁ। কারণ যেহেতু ইমিগ্রেন্ট ভিসাটা হচ্ছে যে আমি যুক্তরাষ্ট্রে একবারে চলে আসবো, আর হুম, হুম। ভিজিট ভিসা হচ্ছে যে নন ইমিগ্রেন্ট ভিসা, যে আমি আসা যাওয়া করবো। অনেক সময় এটা কিন্তু একটা ইস্যু হিসেবে ধরে যে তুমি ইমিগ্রেন্ট ভিসা আবেদন করা সত্ত্বেও কেন তুমি ট্রাভেল করতে চাইছো নন ইমিগ্রেন্ট। তো আসতে পারেন, আর যদি উনি অ্যাভয়েড করতে পারেন, দ্যাটস দ্য বেস্ট থিং। উনি একবার গ্রিন কার্ড নিয়ে আসলে ভালো হবে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। খাতুন, মিসেস খাতুন, তিনি একটি প্রশ্ন করেছেন আজকে আমাদের বিষয়ের উপরেই। তিনি বলছেন যদি ক্রিমিনাল কেস থাকে তাহলে কি বন্ড অ্যাপ্লিকেশন করতে পারবে এখন আইস ধরার পর, আইস ধরেছে আর কি, এক্ষেত্রে একটু উত্তর চাচ্ছেন তিনি। যে ক্রিমিনাল কেস কিছু ক্যাটাগরি আছে, যেমন ওগুলো হচ্ছে ক্রাইম ইনভলভিং মোরাল টার্পিচুড। হুম হুম যদি সামান্য ডোমেস্টিক ভায়োলেন্স হয় বা অন্য কোনো ক্যাটাগরিতে হয়, তাহলে হয়তো বা এটাতে অসুবিধা হবে না। যদি কোনো ফ্রড বা বড় ধরনের কোনো ইস্যু হয়, সেক্ষেত্রে হয়তো বা অসুবিধা হতে পারে। ডিপেন্ড করবে কি ধরনের চার্জ আছে, এটার উপর ডিপেন্ড করবে। আপনি যদি অ্যাটর্নির সাথে কথা বলে চার্জটা ভেরিফাই করে এরপরে উনি অবশ্যই বন্ডের জন্য চেষ্টা করতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ খাতুন আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রুকিতা আহমেদ। জি আমি আমি কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম যে আমার হাজবেন্ড বিসে ছাড়া কি আমেরিকাতে এসেছিলেন, তো তখন অ্যাসাইনমেন্টটা পেন্ডিং আছে। আপনার কথা আমরা তো ঠিক মতো বুঝতে পারছি না। আপনি কি স্পিকারে দিয়ে কথা বলছেন? স্পিকারটা বন্ধ করুন প্লিজ। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি স্পিকার ছাড়া কথা বলেন, তাহলে শুনতে পাবো। আমি স্পিকারে জি, বন্ধ করুন স্পিকার। জি, এবার বলুন। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, আমার স্বামী যখন আমেরিকাতে এসেছিলেন তখন আগে ভিসা ছাড়া এসেছিলেন। তো এখন ওনার অ্যাসাইলাম কেসটা পেন্ডিং এ আছে। আর আমি যখন ওনাকে বিয়ে করি তখন নাকি আমার গ্রিন কার্ড ছিল, আর ওনার জন্য I-130 টা অ্যাপ্লাই করেছিলাম। তো এখন আমি সিটিজেন হয়েছে, আর আমার ওই কেসটাও রয়েছে, আর ওনার পেন্ডিং অ্যাসাইলাম পেন্ডিংটা রয়েছে। এখন
কোন কেসটা কি অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা বেশি, আর এখন আমাদের কি করা উচিত? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি আহসান হাবিব। জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। প্রথমত হচ্ছে যদি এন্টার উইদাউট ইন্সপেকশন ভিসা ছাড়া মানে এন্টার উইদাউট ইন্সপেকশন হয়, জেনারেলি এখানে থেকে গ্রিন কার্ড পায় না বা অ্যাডজাস্ট করতে পারে না। এক্ষেত্রে I-130 অ্যাপ্রুভ হওয়ার পরে ওয়েবার জন্য অ্যাপ্লাই করতে হয়। I-601 ওয়েবার আছে, আনলফুল প্রেজেন্স। ওয়েবার অ্যাপ্রুভ হওয়ার পরে ওনারা দেশ থেকে গিয়ে গ্রিন কার্ড নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে রেগুলার প্রসেস। অ্যাসাইলাম এর চেয়ে অবশ্যই ম্যারেজ কেসটা মোর সার্টেন, কারণ অ্যাসাইলাম যেহেতু একটা আনসার্টেন, বিশেষ করে এটা ইমিগ্রেশন জজের অনেক সময় এখতিয়ারের উপর ডিপেন্ড করে বা তার ডিসক্রিপশনের উপর ডিপেন্ড করে। আমরা বলবো যে আপনি ম্যারেজ কেসটাই পার্সু করেন, যেহেতু আপনাদের জেনুইন ম্যারেজ, হুম হুম। আপনি সিটিজেন, এটা খুব বেশি সময় লাগবেও না। ম্যারেজ কেসটা মনে হয় বেস্ট হবে। তবুও আপনি আপনার নিজের অ্যাটর্নির সাথে কথা বলে ডিসিশন নেন। আবার অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। জাহিদ আনমল তিনি একটি প্রশ্ন করছেন যে আমার মার্চের 24 তারিখ, মানে বোধহয় 2026 সালে মার্চের 24 তারিখ আইসে রিপোর্ট আছে ফেডারেল প্লাজায়। আমার এখন পর্যন্ত আমি 4 বার আইস রিপোর্টে গেছি, এখন আবার আরেক তারিখ মার্চের 24। তো এখন কি ফেডারেল প্লাজায় যাওয়াটা ঠিক ভালো হবে কি না, একটু কষ্ট করে বলবেন। আইস এর অ্যাপয়েন্টমেন্ট আসলে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্কেডিউল, এটা অবশ্যই যেতে হবে, কারণ আপনাদেরকে যখন বর্ডার থেকে যখন রিলিজ দেওয়া হয় তখন কিন্তু কিছু কন্ডিশনাল রিলিজ দেওয়া হয়। তো এই কন্ডিশনাল রিলিজের একটা কন্ডিশন হচ্ছে যদি ভবিষ্যতে কোনো আইসির অ্যাপয়েন্টমেন্ট থাকে বা হিয়ারিং থাকে আপনি অবশ্যই অ্যাটেন্ড করবেন। আপনি যদি না যান সেক্ষেত্রে এটাকে ভায়োলেশন হিসেবে ধরা হবে। এটা আপনার ইমিগ্রেশন কোর্ট হিয়ারিং এর সময় একটা নেগেটিভ ফ্যাক্টর কিন্তু হতে পারে, সময় আপনাকে ফাইনও করতে পারে তারা। এবং বেস্ট হচ্ছে অবশ্যই আইসির অ্যাপয়েন্টমেন্টে যাওয়া। তো যাওয়ার সময় আপনি প্রিপারেশন নিয়ে যাবেন, বিশেষ করে আপনার যদি কোনো কেস পেন্ডিং থাকে, কেসের কাগজপত্র, বিশেষ করে অ্যাসাইলাম রিসিট, ইসলামের কপি, এভিডেন্স, কোর্ট হিয়ারিং নোটিস, এগুলো নিয়ে, এবং বেস্ট যদি আপনি একজন অ্যাটর্নির সাথে নিয়ে যেতে পারেন অথবা আপনার জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ জাহিদ আনমল আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমার প্রশ্ন এয়ারফোর্স, জি আমি ব্রঞ্জ থেকে বলছি। জি আমি 2013-তে আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছি। জি আমার কাছে রিসিভ লেটার আছে, আর আমার কদিন আগে আমার আপগ্রেড দিছে যে ওই ভাই আপগ্রেড করছে, কিন্তু এখন কোনো অ্যাপ্রুভ হয়নি। তার জন্য কি করতে পারি? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি আহসান হাবিব। 2013 হচ্ছে ওনার ডেট অফ ফাইলিং, রাইট? হ্যাঁ এখন তো আমাদের F4 ক্যাটাগরি ফাইনাল অ্যাকশন ডেট হচ্ছে জানুয়ারি 8। 2008। হ্যাঁ, জানুয়ারি 2008, এবং ডেট ফর ফাইলিং হচ্ছে 2009। হুম। কমপক্ষে ওনাকে আরো 5 বছর ওয়েট করতে হবে মাত্র ন্যাশনাল বিয়ার সেন্টার থেকে ওয়েলকাম লেটার আসার জন্য। উনি কি বলেছে যে ওনাকে I-130 অ্যাপ্রুভ হয়েছে নাকি এখন হয়নি? আচ্ছা, কি যেন আপগ্রেড করেছে, এটা আবার কি যেন বললেন? আপগ্রেড করে বলছে মানে হয়তো I-130 টা কোনো একটা রিজিওনাল সেন্টার থেকে হয়তো বা ন্যাশনাল সেন্টারে গিয়েছে, বাট বাকি কমপক্ষে আরো 5 বছর ওয়েট করতে হবে একটা ন্যাশনাল ভিসা সেন্টারে যাওয়া পর্যন্ত। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আসলে দেরি করতে হবে আপনাকে। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াসলাম। জি, আমি ফিরোজ বলছি ম্যাডাম থেকে। জি আমি 2024-এর সেপ্টেম্বরের 26 তারিখে আমার এক ছেলে এবং ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছি। রিসিভ লেটারটা পাইছি, আর অ্যাপ্রুভ লেটার এখন পর্যন্ত পাই নাই। এটার জন্য কতদিন সময় লাগবে এবং কি কিছু করণীয় আছে কিনা সেটা জানার জন্য। আপনি সিটিজেন? জি জি জি। অনেক ধন্যবাদ ফিরোজ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি আহসান হাবিব। ধন্যবাদ। খুবই ব্যাড নিউজ হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে I-130 প্রসেসিং টাইম অনেক বেড়ে গেছে, বিশেষ করে এখন কারো কারো ক্ষেত্রে 50 মান্থস দেখাচ্ছে, সিটিজেনের ক্ষেত্রেও। এবং উনি যেহেতু সেপ্টেম্বর 2024-এ করেছেন, এখন প্রায় মোর দেন 1 ইয়ার। আমাকে মনে হয় যে ওনাকে ওয়েট করতে হবে। তো যদি কোনো এক্সপার্ট করে কোনো যদি গ্রাউন্ড থাকে, যেমন ওনার কোনো মেডিকেল কন্ডিশন থাকে বা অন্য কোনো ফ্যামিলি কন্ডিশন থাকে, মেন্টাল হেলথ কন্ডিশন থাকে, আবার বাচ্চাদের বা ওনার ওয়াইফের যদি কোনো অসুস্থতা থাকে, সেক্ষেত্রে উনি এক্সপার্ট রিকোয়েস্ট করতে পারেন। লোকাল কংগ্রেসম্যান বা সিনেটরের সাথে যোগাযোগ করে এক্সপার্ট রিকোয়েস্ট করতে পারেন।
এমনিতে হয়তো কাজ হতে পারে, বাট কিন্তু এখন নর্মাল প্রসেসিং টাইম হচ্ছে 50 মান্থস। এদিক ওদিক হয়, কোনো সময় বাড়ে, কোনো সময় কমে, বাট এখন প্রসেসিং টাইম খুবই হাই, ইভেন সিটিজেনদের ক্ষেত্রেও। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফিরোজ আপনার প্রশ্নের জন্য। মোহাম্মদ মোল্লা তিনি একটি প্রশ্ন রেখেছেন যে আমার গ্রিন কার্ডের 2 বছর মেয়াদ শেষ হওয়ার পরে গ্রিন কার্ড রিনিউয়াল করতে দিয়েছি, পরে আমাকে আরও 48 মাসের মেয়াদ দিয়ে একটা নোটিশ দিয়েছে। এখন কি এই অবস্থায় বাংলাদেশে যাওয়া যাবে? এই কাগজ দিয়ে একটু জানাবেন। জি, আপনি নিশ্চয়ই I-90 যে ফর্মটি আছে সেটা আবেদন করেছেন। জেনারেলি এক্সপায়ার্ড গ্রিন কার্ড এবং ওই যে রিসিট নোটিশ বা নবায়ন নোটিশ নিয়ে কিন্তু ট্রাভেল করা যায়। তো অবশ্যই এক্সপায়ার্ড গ্রিন কার্ডটি সাথে রাখতে হবে এবং ওই নোটিশটা আছে সেই অরিজিনাল নোটিশটা আপনার সাথে রাখতে হবে। আপনি সেফ সাইডে থাকার জন্য আপনি লোকাল ফিল্ড অফিসে গিয়ে স্ট্যাম্প বা একটা গ্রিন কার্ডের কিন্তু একটা স্ট্যাম্প আপনি করে নিয়ে আসতে পারেন, বলে ADIT স্ট্যাম্প। একজন অ্যাটর্নির সাথে পরামর্শ করে আপনার গ্রিন কার্ডে একটা স্ট্যাম্প আপনি আপনার পাসপোর্ট নিতে পারেন, এটা আপনার জন্য সেফ হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মোহাম্মদ মোল্লা আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি কাইয়ুম হাসান। জি আমি 2024 মেতে বর্ডার ক্রস করে আসি মেক্সিকো দিয়ে। জি তো আমার মাস্টার ইয়ারিং হয়ে যায় আগস্টের শেষে। তো এখন আমার ইন্ডিভিজুয়ালটা হয়েছে নেক্সট ইয়ারকে 2026 ডিসেম্বর লাস্টে। জি তো আমার এখন একটা প্রশ্ন হচ্ছে, আমি যদি সব ডকুমেন্ট জমা দিই তখন কি ওখান থেকে আমাকে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট মানে অ্যারেস্ট করবে, বা যদি কোনো ইয়ে থাকে? মানে কোনো সমস্যা হবে কিনা এটি আপনি জানতে জি চান, জি তাই জি তো? জি জি অনেক ধন্যবাদ হাসান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি হাসান হাবিব। জি, আইসির আসলে এখন অ্যারেস্ট করার এখতিয়ার আছে। এটা যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে। অনেক সময় আপনারা জানেন যে আইসির অ্যাপয়েন্টমেন্টের সময় অ্যারেস্ট করে, Sorry. মাস্টার হিয়ারিং সময় অ্যারেস্ট করে, বা ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর সময় অ্যারেস্ট করে। যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার এখতিয়ার আইসির আছে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি কি অ্যারেস্ট করবে কিনা, এটা ডিপেন্ড করে আসলে অনেক সময় পলিটিক্যাল ক্লাইমেটের উপর, অনেক সময় আইসির এনফোর্সমেন্ট প্রায়োরিটির উপর। রিসেন্ট মাসগুলোতে আমরা হিয়ারিং এর পরে কাউকে অ্যারেস্ট করতে দেখছি না, এটা খুবই কম। বিশেষ করে আইস অ্যাপয়েন্টমেন্টে এখন বেশি অ্যারেস্ট হচ্ছে। মাস্টার হিয়ারিং এ বা ইন্ডিভিজুয়াল হিয়ারিং এ অ্যারেস্ট আগের মতো আর হচ্ছে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ হাসান আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি জামিল বলছিলাম ওজন পার্ক থেকে। জি কেমন আছেন? জি আচ্ছা, আমার প্রশ্নটি হলো, আমি 2012-তে অ্যাপ্লাই করছিলাম আমার ভাই বোনদের জন্য। আমি আমেরিকান সিটিজেন। জি আর কত বছর লাগতে পারে? ওদের বিষয়গুলো অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা আমরা একটু আগে উত্তর দিয়েছি, তারপরেও অ্যাটর্নি হাসান হাবিব। যে আমি এই মুহূর্তে ডিসেম্বর 2025 ভিসা বুলেটিন দেখছি। ভিসা বুলেটিন অনুযায়ী F4 ক্যাটাগরি বা ভাই বোনের ক্যাটাগরি এখন ডেট ফর ফাইলিং হচ্ছে জানুয়ারি 2008। দ্যাট মিনস যারা জানুয়ারি 2008 এ ফাইল করেছেন তাদেরকে এখন ভিসা ইস্যু করা হচ্ছে। আমার আগে আপনাকে আরো কমপক্ষে 3 থেকে 4 বছর ওয়েট করতে হবে ইলেকশন ডেট হওয়ার জন্য বা ভিসা ইস্যু হওয়ার জন্য। যেহেতু আপনার অলরেডি I-130 অ্যাপ্রুভ হয়েছে, আপনার নেক্সট স্টেপ হচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে আপনি একটা ওয়েলকাম লেটার পাবেন। ওয়েলকাম লেটার পাওয়ার পরে আপনি ভিসা ফি এগুলো দিতে পারবেন। আমার মানে এটার জন্য আপনাকে আরো 3 বছর ওয়েট করতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব জামিল। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, জাস্ট 2-1 মিনিট সময় আমাদের হাতে আছে। সেই ক্ষেত্রে একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে ওয়াশিংটন ডিসিতে যে গোলাগুলির পর 19টা দেশের নাগরিকদের জন্য ইমিগ্রেশন সুবিধার উপর নতুন বিধিনিষেধ জারি করেছে, এইটার উপর আপনি যদি একটু 2 মিনিটে বলেন এর কনসিকুয়েন্সটা কি হতে পারে? এই ওয়াশিংটন ডিসিতে গতকালকে যে গোলাগুলিটা হয়েছে, হ্যাঁ একজন আফগান নাগরিককে অভিযুক্ত করা হচ্ছে। জি এরপরেই কিন্তু আজকে সন্ধ্যার সময় সিএস থেকে আমরা একটা পলিসি অ্যালার্ট পেলাম, যেখানে 19টা দেশের নাগরিকদেরকে ইমিগ্রেশন বেনিফিট, সব ধরনের ইমিগ্রেশন বেনিফিট, যেমন ভিসা ইস্যু করা, নন ইমিগ্রেন্ট হোক অথবা ইমিগ্রেন্ট হোক, বা গ্রিন কার্ড ইস্যু করা, ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা, বা স্ট্যাটাস চেঞ্জ করা, এইসব ক্ষেত্রে তারা নেগেটিভ ফ্যাক্টর হিসেবে দেখবে ন্যাশনাল সিকিউরিটি গ্রাউন্ডে। তো এটা কিন্তু সিগনিফিকেন্ট একটা চেঞ্জ। আমি বলবো যে ঘটনার পরে কিন্তু এই পলিসি চেঞ্জটা করা হয়েছে। এটা 19টা দেশ, মানে আফগানিস্তান আছে, ইরান আছে, বার্মা, মায়ানমার, চাঁদ,
কঙ্গো, মায়ানমার, হেইটি এবং ভেনেজুয়েলা, এরকম 19টা দেশ ইরিত্রিকা, কিন্তু- হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া। জি, এরকম 19টা দেশ কিন্তু ভিকটিম হয়েছে। সুতরাং এইসব দেশের সিটিজেন যারা আছেন, যারা বিভিন্ন ভিসার জন্য আবেদন করছেন বা যারা গ্রিন কার্ডের জন্য আবেদন করছেন বা যারা ভিসা ক্যাটাগরি চেঞ্জ করার জন্য আবেদন করছে, তাদের জন্য এটা খুবই বড় দুঃসংবাদ। এবং কোশ্চেন হচ্ছে যে এটাকে আস্তে আস্তে এক্সটেন্ড হবে কিনা, ডিপেন্ড করবে যে ভবিষ্যতে আসলে কিরকম চেঞ্জ হয়। এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট একটা বার্তা আমাদের কমিউনিটির জন্য যে আমরা এমন কোনো কাজে ইনভলভ হব না যেটাতে একটা পুরো দেশের মানুষ কিন্তু এফেক্টেড হতে পারে। সবাইকে ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময়ের সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। ছোট্ট একটি প্রশ্ন, রায়হান ভূঁইয়া তিনি বলছেন যে আমার 12-10-25 মামলার ডিসিশন দেবে, আমি কি এখন কি কোর্টে যাব কি না? আমার মামলা শেষ হবে 2022 সালে শেষ হয়েছে, উনি একটু পরামর্শ চান। যে আপনার হিয়ারিং এর সময় তো অবশ্যই আপনাকে উপস্থিত থাকতে হবে। যদি ইন পার্সন হিয়ারিং হয়, ডিপেন্ড করবে আপনি অ্যাটর্নির সাথে কথা বলেন যে এটা আসলে কি ধরনের হিয়ারিং, এটা ইন পার্সন হিয়ারিং নাকি ভার্চুয়াল হিয়ারিং। আপনাকে অবশ্যই কোর্টে যেতে হবে, নাহলে আপনাকে ইন অ্যাবসেন্সিয়া অর্ডার বা ইন অ্যাবসেন্সিয়া রিমুভাল অর্ডার বা ডিপোরেশন দিতে পারে। সেটা অবশ্যই আপনার জন্য এটা ভালো না। অ্যাটর্নি যদি সাথে যায় কোনো অসুবিধা হওয়ার কথা না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রহমান ভূঁইয়া আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, আবারও বলছি যে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি আহসান হাবিব, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আজকে গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে এবং দর্শকদের প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ। আবারও সবাইকে থ্যাঙ্কস গিভিং এর শুভেচ্ছা। আপনাকেও অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস গিভিংয়ের ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বাধ্যতামূলক ডিটেনশন এখন থেকে আর নয়, বন্ড শুনানির অধিকার পেলেন হাজার হাজার ইমিগ্রেন্ট, এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেছি এবং ওয়াশিংটন ডিসিতে গোলাগুলির পর যে 19টি দেশের উপরে কী ধরনের খড়গ হতে পারে এবং ভবিষ্যতে অন্যান্য কমিউনিটির ক্ষেত্রেও কী হতে পারে, সে কারণে সতর্কতা হিসেবে আমরা এমন কোনো কাজ করব না, এমন কোনো বিষয়ের সঙ্গে জড়িত হব না যেটার কারণে আমাদের উপরেও সেই খড়গটি আসতে পারে। আশা করি আজকের অনুষ্ঠানে আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।